চিনতে হয়েছে এবং সেটা যে সবসময় সঠিক হয় তা না, ভুল হতেও পারে, কিন্তু আমি আমার ওই ইনস্টিংক্টকে ভীষণ শুনি। তো এখন অবধি ধরেন জীবনে তো অনেকগুলোই স্টেজের অফার পেয়েছি, কিন্তু একটি ছাড়া বোধহয় আমার আরেক কখনোই করা হয়নি। কারণ প্রথমত হচ্ছে যে আমার পুরো আইডিয়াটাই পছন্দ হওয়াটা সবচেয়ে বেশি জরুরি, এবং দেশের বাইরে হলে তো আমার অনেক বেশি প্রশ্ন থাকে। প্রশ্নটা সবসময় করি যে আমি কি এখনও মানে তৈরি হওয়ার তো শেষ নেই, আমি সারাটা জীবন ছাত্রী থাকতে চাই, কিন্তু আমি কি আসলেই কানের গালিচায় যাওয়ার মতো অভিনেত্রী হয়ে উঠছি কিনা, এই প্রশ্নটা আমি প্রতিদিন আমার তৈরি হওয়াটা কিন্তু একেবারে থামে না। আমি প্রতিদিনই একই কাজ প্রতিদিন করে যাচ্ছি যে কবে আসবে একটি চরিত্র। তো সেইটা যখন অনিক স্যারের মতো, অনিক দত্ত স্যারের মতো, যিনি কিনা ভূতের ভবিষ্যৎ বানিয়েছেন, অপরাজিত বানিয়েছেন, মানে ওনাকে বলা হয় পারফেকশনিস্ট, উনি যখন আমাকে কাস্টিং করলেন এবং উনি যখন আমাকে অডিশন দিতে বললেন, আমি সত্যি কথা বলতে প্রথম 3টি দিন আমার আসলে এইটাই ভাবতে ভালো লাগছিল যে আমি মানে ভুল কথা বলতে চাইলে তো যে কাউকে আবির চ্যাটার্জির মতো অ্যাক্টরের পাশে কাস্টিং করতেই পারতেন অনেক স্যার, কিন্তু উনি আমাকে কেন কাস্টিং করেছেন আমি বারবার নিজেকে প্রশ্ন করছিলাম, যে কারণ উনি তো আমাকে সামনেও দেখছেন না, উনি কিন্তু অডিশন নিচ্ছেন আমাকে ফোনে। আচ্ছা, উনি আমাকে এক একটি স্ক্রিপ্ট পাঠাচ্ছেন, আমি সেটা টেপ করে অটো টেপ করে পাঠাচ্ছি, সেলফ টেপ করে পাঠাচ্ছি, তো এবং উনি ওটার কারেকশন দিচ্ছেন, আবার করতে বলছেন, আবার করছেন। তো এই যে ওনার মনের কথাটা উনি শোনেন, এবং ওই ক্ষেত্রে উনি চাইলে আমি বাদে বাংলাদেশে অনেক বড় বড় অভিনেত্রী রয়েছেন যাদেরকে উনি কাস্টিং করতে পারতেন, তাতে হয়তো বা অনেক বড় বড় নিউজ হতো, কিন্তু ওনার কাছে মনে হয়েছে এই চরিত্রটা করার জন্য আমি অ্যাপ্রোপ্রিয়েট। আমরা খুবই স্মার্ট অ্যান্সার পাচ্ছি ভীষণ টিভির মতোই নশাবার কাছ থেকে। নশাবা, এবার আসলে কিছু নৈর্ব্যক্তিক প্রশ্ন করব, সেটা হচ্ছে ধর তোর সাথে কোনো স্টেজ শোর আলাপ করা হলো যে আপনাকে এরকম পারফর্ম করা হবে, তো আয়োজককে চিনিস না, তো কোন পয়েন্টে রাজি হও? প্রথম পয়েন্ট, আয়োজক অনেক টাকা সাজছে। দ্বিতীয় পয়েন্ট, আয়োজক খুব কমফোর্ট ডিল করছে, লাইক হসপিটালিটিটা। অ্যান্ড থার্ড পয়েন্ট, যে না প্রোগ্রামটার আইডিয়া, টোটাল আইডিয়াটা ভালো। কোনটা? আমি জানি উত্তর, কিন্তু কেন কেন তুই আলাদা? প্রথম কথা হচ্ছে যে আমরা চিনতে হয়েছে, এবং সেটা যে সবসময় সঠিক হয় তা না, ভুল হতেও পারে, কিন্তু আমি আমার ওই ইনস্টিংক্টকে ভীষণ শুনি। তো এখন অবধি ধরেন জীবনে তো অনেকগুলোই স্টেজের অফার পেয়েছি, কিন্তু একটি ছাড়া বোধহয় আমার আরেক কখনোই করা হয়নি। কারণ প্রথমত হচ্ছে যে আমার পুরো আইডিয়াটাই পছন্দ হওয়াটা সবচেয়ে বেশি জরুরি, এবং দেশের বাইরে হলে তো আমার অনেক বেশি প্রশ্ন থাকে। অবশ্যই প্রশ্ন থাকে যে আমি আসলে কাদের জন্য কাজটা করছি, কোথায় করছি, কেন করছি। তো বেশিরভাগ সময় দেখা যায় যে এত প্রশ্ন তাদের পছন্দ, তাড়াতাড়ি তারা শিফট করে যায়। না, বিজনেস ক্লাস আর কিছু ডলারের হিসাব দিলেই তো হ্যাঁ, ওই তো মানে আমি আসলে ওই কথার তখন এবার আসি ঠিক একই বিষয় যদি ফিল্মে আসে, কোনো ফিল্ম প্রপোজাল, ঠিক আছে, গল্প শোনা হলো, বাট মনে হলো যে এটা ওয়ার্ক করবে না। যেমন কিছুদিন আগে জয়া বলল যে আমি অনেকের গল্প শোনার পরও খুব গল্প ভালো লেগেছে, কিন্তু মনে হয়েছে যে ওর ভেতরে আসলে ও কি যেটা করতে চাচ্ছে ওই স্বপ্নটা নাই। এটা কি বোঝা যায় আসলে? মানে অবশ্যই বোঝা যায়, এবং দিদি যেহেতু বলেছেন ওনার তো অভিজ্ঞতার জায়গা থেকে তো অবশ্যই বোঝা যায়, এবং আসলেই বোঝা যায় যে আপনি আসলে গল্পটা কিভাবে বলছেন, আচ্ছা, সেটার উপরে অনেক কিছু বোঝা যায় যে আপনি কতখানি যত্নশীল। আপনি যেমন নিশ্চয়ই বুঝতে পারেন যখন আমি সেটে থাকি, যে আপনি বুঝতে পারেন যে আচ্ছা এই কাজটার ব্যাপারে নশাবা যত্নশীল, আমার টাইমলি আসা অথবা ক্যারেক্টার নিয়ে কথা বলা, আমি কিভাবে অ্যাপ্রোচ করছি। সো একজন ডিরেক্টরের প্রথম অ্যাপ্রোচেই বোঝা যায়। এবং ধরেন আপনি সিনেমাটা প্রথমেই যদি মনে করে ফেলেন আমি কিন্তু এটা কানে পাঠাবো
অনেকেই ফোন করে প্রথমেই বলেন এটা আমি অমুক জায়গায় পাঠাবো, আচ্ছা আগে সিনেমাটা হোক না, তারপরে না হয় কোথায় যাবে কি হবে সেটা না হয়। ঠিক আছে, অবশ্যই আমাদের একটা টার্গেট থাকা উচিত। আমি অবশ্যই টার্গেটে বিশ্বাস করি যে আমি যদি টার্গেট করি 10 তলা, তখন আমি অবশ্যই 9 তলা অবধি যাব। কিন্তু প্রথমেই যখন এখন নতুন একটা হচ্ছে না এটা আমরা ফেস্টিভ্যালের জন্য বানাচ্ছি, এভাবেই আলাপটা শুরু, হ্যাঁ, তখন একটু কষ্ট লাগে আমার কাছে। কারণ আসলে এটা তো ভীষণ, মানে প্রত্যেকটি মানুষ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রত্যেকজন ডিরেক্টর, স্পেশালি বাংলাদেশে সিনেমা বানানোটা কিন্তু খুব সহজ বিষয় না। মানে আমরা নিজেরাও যারা অভিনয় করি এত কিছুর পরেও এই ধরনের সিনেমাগুলোতে, তাদের কিন্তু আসলে আমরা অনেক কিছু বাদ দিয়ে করি। যে কেউ হয়তো বা তাদের জমি বিক্রি করে সিনেমা করছেন, তাদের সারা জীবনে টাকা লগ্নি করে সিনেমা করছেন। তো ওই প্রেমটা আসলে থাকা দরকার, আসলে আপনি সিনেমাটাকে কত দূর নিয়ে যেতে চান, এবং আসলে কি আপনি সিনেমাটা বানানোর জন্য নিজেকে প্রশ্ন করাটা খুব জরুরি। আপনি আমাকে সেদিন তখন জিজ্ঞেস করছিলেন না যে আমি আসলে প্রশ্নটা সব সময় করি যে আমি কি এখনো, মানে তৈরি হওয়ার তো শেষ নেই, আমি সারাটা জীবন ছাত্রী থাকতে চাই, কিন্তু আমি কি আসলেই কানের গালিচায় যাওয়ার মতো অভিনেত্রী হয়ে উঠছি কিনা, এই প্রশ্নটা আমি প্রতিদিন নিজেকে করি। আচ্ছা, যাতে বেমানান না লাগে কোনো কিছুতে। না, আমি প্রথম কথা হচ্ছে আমার নিজের সাথে আমি ক্লিয়ার থাকা জরুরি। এই আমার, তারপরে আপনি কি মনে করলেন, বাইরের মানুষ কি মনে করলেন, আমার নিজের সাথে নিজের যোগাযোগটা খুব জরুরি। আচ্ছা আচ্ছা, এবার আসি যে কলকাতার বেশ কিছু প্রোডাকশনে কাজ করা হয়েছে। জি, কলকাতায় কাজ করলে এক ধরনের খুব মানে প্রাউডলি অনেক জায়গায় বলতে শুনি যে খুবই পেশাদার ওরা, এবং ক্যাম্পেইনটাও অনেকে করার চেষ্টা করে, এবং দুটোতেই খুবই মানে নাজুক নশাবা। এই অভ্যাসটা কেন, এই বদভ্যাসটা কবে পাল্টাবে? মানে এত অনেক দত্তের মতো কাজ করাটা আসলে সত্যিকার অর্থেই ট্রুলি একজন আর্টিস্টের জন্য খুবই সুসংবাদ, মানে অবশ্যই। সো এটা অনেক জায়গায় বলা হয়েছে। তারপরও ডিফারেন্সটা কি কো আর্টিস্টের সাথে কাজ করার অভিজ্ঞতা এবং পিআর মেনটেন না করেও যে কাজ পাওয়া যায়, এইটা একটা বড় উদাহরণ। একদমই তাই। এই কারণেই ধরেন আরেকটা বিষয় আপনি বলছিলেন না যে আমার পথটা পাল্টে গেছে কিন্তু অনেক স্যারের এই ডিসিশনটার কারণে। কারণ আমি যেখানে একেবারেই সত্যি কথা বলতে আমাকে তো পাওয়াই যায় না, যদি আপনি আমাকে কোনো রিলসে পাচ্ছেন না, আপনি আমাকে কোনো জায়গায় পাচ্ছেন না, আমি খুব বেশি জায়গায় যাওয়াও হয় না, সেখানে অনেক স্যারের মতো ডিরেক্টর যখন আমাকে খুঁজে মানে কাস্টিং করেন, অডিশন নেন, তখন আমার ভেতরে মানে আমার তখন মনে হয়েছে যে আমি যে চাতক পাখির মতো নিজেকে প্রতিদিন একটি করে কবিতা পড়ছি, প্রতিদিন সকালবেলা উঠে নিজেকে রেডি করছি যে আমার কাছে একটি চরিত্র আসবে, আমি ঝাঁপিয়ে পড়বো। আমার তৈরি হওয়াটা কিন্তু একেবারে থামে না, আমি প্রতিদিনই একই কাজ প্রতিদিন করে যাচ্ছি যে কবে আসবে একটি চরিত্র। তো সেইটা যখন অনেক স্যারের মতো, অনেক দত্ত স্যারের মতো, যিনি কিনা ভূতের ভবিষ্যৎ বানিয়েছেন, অপরাজিত বানিয়েছেন, মানে ওনাকে বলা হয় পারফেকশনিস্ট, উনি যখন আমাকে কাস্টিং করলেন এবং উনি যখন আমাকে অডিশন দিতে বললেন, আমি সত্যি কথা বলতে প্রথম 3টি দিন আমার আসলে এইটাই ভাবতে ভালো লাগছিল যে আমি মানে ভুল পথে নাই। তো আমি জানি না সিনেমাটা আমি কতটুকু কিভাবে কি করেছি, বাট এতটুকু বলতে পারি যে আপনি যেটা বলছিলেন যে ওদের মধ্যে বিষয়টা কি, ওদের মধ্যে ওদের কাজের প্রতি প্রেমটা ভীষণ, আচ্ছা, ভীষণ সিরিয়াস। ওরা যাকে আপনি যে কাজটি দেয়া আছে তারা সেই কাজটি ভীষণ সততার সাথে করে এবং সেইটা করার চেষ্টাটা অন্তত করে। মানে এটা খুবই মানে ডিফ্লেক্ট লাগে বিষয়টা। মানে বাংলাদেশে এতই অসততা নিয়ে কাজ কি হয়? মানে না 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 না, আমি এটা বলছি না, কিন্তু আমার যে এক্সপিরিয়েন্স, আমি যেটা শুনেছিলাম যে সেটা জয়াপার ইন্টারভিউ থেকে শুনেছি, অথবা জয়াপার তো খুবই বোল্ডলি বলে না ওরা আসলেও কাস্টিংটা প্রপার করতে চায়, এবং ধরেন নাহলে আমাকে কাস্টিং কেন, মানে সত্যি কথা বলতে চাইলে তো যে কাউকে আবির চ্যাটার্জির মতো অ্যাক্টরের পাশে কাস্টিং করতেই পারতেন অনেক স্যার, কিন্তু উনি আমাকে কেন কাস্টিং করেছেন? আমি বারবার নিজেকে প্রশ্ন করছিলাম যে কারণ উনি তো আমাকে সামনেও দেখছেন না, উনি কিন্তু অডিশন নিচ্ছেন আমাকে ফোনে ফোনে।
আচ্ছা আমাদের উনি আমাকে এক একটি স্ক্রিপ্ট পাঠাচ্ছেন, আমি সেটা টেপ করে করে অটো টেপ করে করে পাঠাচ্ছি, সেলফ টেপ করে পাঠাচ্ছি। তো এবং উনি ওটার কারেকশন দিচ্ছেন, আবার করতে বলছেন, আবার করছি, আবার করছেন। তো এই যে ওনার মনের কথাটা উনি শোনেন, এবং ওই ক্ষেত্রে উনি চাইলে আমি বাদে বাংলাদেশে অনেক বড় বড় অভিনেত্রী রয়েছেন যাদেরকে উনি কাস্টিং করতে পারতেন, তাতে হয়তো বা অনেক বড় বড় নিউজ হতো, কিন্তু ওনার কাছে মনে হয়েছে এই চরিত্রটা করার জন্য আমি অ্যাপ্রোপ্রিয়েট। বড় বড় নিউজ হতে ভালো বললি, অনেক বড় বড় তারকা এবং অনেকগুলো প্রডিউসার পরিচালক এই সিটে এসে বলে গেছে বাংলাদেশে কোনো নায়িকা নাই, এই জন্য আসলে বাইরে থেকে আনতে হয়। সো আসলেও কি তাই, মানে একটা ভ্যাকুয়াম চলছে কিনা, মানে এটা না আসলে যে আপনাকে আমি বারবার বলছি যে আমরা আসলে ওই যে মানে আমার বাবার কথাই বারবার বলি যে আমরা আশপাশটা দেখি না। আমাদের সবসময় মনে হয় যে পাশের বাড়ির মুরগিটাই ভালো।